নন্দিনী, শুনতে পাচ্ছ? নন্দিনী, 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 নন্দিনী। এত করে ডাকিস কেন? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার? তাহলে তাহলে আনতে চাই। যা যা, কাজে ফিরে যা, দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে মেচে যাই। আরে ওরা জানতে পারলে যে তোকে শাস্তি দেবে। কিন্তু কিন্তু তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই। হ্যাঁ, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। না। অনেক খুঁজে পেতে এক জায়গায় এখানকার জঞ্জালের পেছনে হ্যাঁ। একটি মাত্র গাছ পেয়েছি। হ্যাঁ, এই আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে না না ফুল না না তুলে আনবো। না নন্দিনী, না, ও অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হইও না। ওই গাছটি থাক আমার আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু বিশু তোমায় গান শোনায়, সে তার নিজের গান। আর এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা যখন তোদের শাস্তি দেয়, আমার বুক যে দুঃখে ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো আরো বেশি করে আমারই হয়ে ফোটে নন্দিনী। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ কিসের দুঃখ? কিসের দুঃখ নন্দিনী? একদিন একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা নন্দিনী। নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমার জন্য এত কিছু করলি রে, কিন্তু তার বিনিময়ে তোকে কি ফিরিয়ে দি বলতো? মিউজিক। উত্তীয় ফেড আউট। সাইলেন্স। আরে অধ্যাপক কোথায়? অভিক কোথায়? অভিক, অভিক, অভিক। দাদা, অভিজ্ঞতা তো আজ আসেনি। প্রফেসর নেই। হ্যাঁ রাজাদা বলুন। আজকে লাইট রিহার্সাল তুমি জানতে না? কিন্তু মিছিলের কথা তো আপনাকে জানিয়েছিলাম। আমরা কিন্তু শিল্পের জন্য রাজনীতি করেছিলাম অভিক। এখন পরিবর্তিত পরিস্থিতি, এখন রাজনীতির জন্য শিল্পীর দরকার। তাহলে শেষ পর্যন্ত রাজনীতি শিল্পকে গ্রাস করলো। ভালো থাকবেন রাজাদা। আমি কিন্তু রাজনীতিকে অরাজনৈতিক শিল্পের ছোঁয়া থেকে বাঁচানোর দলে। দেখুন, সাংস্কৃতিক বিপ্লব তো আমরা ঘটিয়ে দিয়েছি, এখন উল্টো দিক থেকে আসা তীরগুলো আটকানোই আমাদের মূল উদ্দেশ্য। বিপ্লব কিন্তু সর্বদা এক পথে চলে না। হ্যাঁ,
রাজত্ব তাহলে সবসময় রাজার ইচ্ছে চলে না, কি বলো কৃষ্ণ? এটা রাজা ছাড়া আর কেই বা বুঝবে বলুন? সাগর বলে কোন মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। কফি। নন্দিনী যেও না, ফিরে তাকাও। নন্দিনী, কেন অধ্যাপক? একটু দাঁড়াও, দুটো কথা বলি। নন্দিনী, ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়ে যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। আমাকে তোমার কিসের দরকার? বারে, তুমি যে এই যক্ষপুরীর বিস্ময়, আচমকা এক আলো। আচ্ছা, তুমি বা এখানকার কথা কি ভাবো বলো দেখি? অবাক হয়ে দেখছি সমস্ত শহরটা কিরম মাটির তলায় মাথা গুজে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুরঙ্গ খুঁড়ে তোমরা যক্ষের ধন বের করে আনছো। সে যে বহু যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। ইতিহাস বইতে তাজমহল নিয়ে যেমন লেখা আছে, সেটা নিয়ে তো আমাদের পড়তে হবে। শাহজাহান নিয়েও আমাদের পড়তে হবে, কারণ তিনিই তাজমহল বানিয়েছেন। কিন্তু সিলেবাসের বাইরে যেটা আছে সেটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেখানে তোমার আমার মতো মানুষ লাখে লাখে হাজারে হাজারে সারাদিন যাতায়াত করছে। সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যিনি বানিয়েছিলেন, সেই শেষের কথা আমরা পড়ব। সিলেবাসের বাইরে এই মানুষদের কথাও তো আমাদের জানতে হবে, যারা তোমার আমার কথা ভেবেছিলেন শৌখিন তাজমহল শুধু বানাননি। সিলেবাসটা তো তাদের নেই। যাকে আজকে আমি উঠি, আর তোমরা কিন্তু স্ট্রেট বাড়ি যাবে, কেমন? বাই বাই শোনা আমার, টাটা টাটা। কি খবর? রিহার্সাল কেমন হলো? ভালো। আজকে প্রফেসরের সাথে রিহার্সেল ছিল। প্রফেসর? আরে অভিজ্ঞতা, ওই 35 নম্বর বোর্ডের কাউন্সিলর। ও হ্যাঁ, আচ্ছা, ওই রাজা সেনগুপ্ত লোকটা কেমন? মানে মানে কিছুদিন তো কাজ করলে একসাথে। রঞ্জন, আমি পরিচালক রাজা সেনগুপ্তকে চিনি। তুমি জানো প্রত্যেক মানুষের অনেকগুলো সত্তা আছে। হ্যাঁ, পরিচালক হিসেবে, নাট্যকর্মী হিসেবে, অভিনেতা হিসেবে রাজা সেনগুপ্ত কিরকম আমি সেটা বলতে পারবো, কিন্তু মানুষ হিসেবে কিরকম। বাচ্চা হ্যালো, হ্যাঁ মা বলো। না, এই রঞ্জনের কাছ থেকে ক্যাপিটালটা নিতে এসেছিলাম। আছে আমার কাছে, আসছি। তুমি চিন্তা করো না, আসছি আমি, আসছি আসছি। আবার কবে আসবে? কি আছে, আমি তো তোমার মধ্যেই আছি। কি বলবো বলো তো? সরি দাদা, সরি। সকাল থেকে চুল লুকিয়ে বসে আছে।
দাদা এখন আসেনি। না না, আসবে আসবে, এই রাস্তা দিয়ে রোজ করে। সকাল থেকে টানছি। না না দাদা, সকাল থেকে টেনে আছিস, রাস্তা যাবি কি করে রে? কি যে বলো, সকালে একটু আর কি হয়ে গেছিল আর কি। ওই, ওই ধাক্কা মারছিস কেন? রঞ্জন বাবু, বল, বেশ্যাদের বাচ্চাগুলোকে যুক্তিবাদী বানাচ্ছেন কেন? কি আশ্চর্য, জন্মের আগে ঘটে যাওয়া কোনো ঘটনার দায় কি সেই প্রাণীটির উপর বর্তায়, সে বেশ্যার বাচ্চা হোক অথবা শুয়োরের বাচ্চা? শুয়োরের বাচ্চা মানে আমি? দাদা সব কি শোরের মতো নাকি? হ্যাঁ, না না, এভাবে পার্সোনালি নিচ্ছেন কেন? তার মানে বোঝাতে চাইছে আমি শুয়ে বাচ্চা? না না না, অবিকল মানুষের বাচ্চার মতো দেখতে একটা মানুষ কি করে শুয়োরের বাচ্চা হবে? কি বলছে তার মানে? শোরের বাচ্চা বলছে। আমাকে? এইটা দেখুন, আপনাদের মনে হলে আমার তো কিছু করার নেই। ভয় লাগছে। ওই, ওই, ভয় পায় ভাবছিস না? সবাই ভয় পায়। রাজা দাস, চলো চলো। দাদা, ওরা কি সত্যি পালিয়ে গেল? হ্যাঁ গো, প্রতিরোধ করলে করলে ওরা পালিয়ে যায়। হাঁপিয়ে গেছে। নন্দিনী, নন্দিনী শোনো, নন্দিনী, নন্দিনী, তারপর তোমাদের সেই রাজা তাকে এক অদ্ভুত জালের আড়ালে দেওয়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ সে তো সবাই বুঝে যায়। আমার না ইচ্ছে করে তোমাদের ওই সুরঙ্গের ঢাকনাটাকে খুলে ফেলে দিয়ে তাতে আলো ঢেলে দিই। আমাদের মরা ধনের যেমন ভয়ঙ্কর শক্তি, তেমনি আমাদের মানুষ ছাকা রাজার ভয়ঙ্কর প্রতাপ। সে তোমাদের বানিয়ে বলা কথা। বানিয়ে বলাই তো, উলঙ্গের কোনো পরিচয় নেই। বানানো কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখারি। এসো আমার ঘরে, তোমার সঙ্গে একটু সময় নষ্ট করতে দাও। না না, এখন না। এখন আমি এসেছি তোমাদের ওই রাজাকে তার ঘরের ভেতরে দেখবো বলে। সে যে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি না। আমি এসেছি ঘরের ভেতরে ঢুকতে। জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পিছনে। আমার মধ্যে অনেকখানি বাদ দিয়ে শুধু পণ্ডিতটুকু জেগে আছে। আমাদের রাজা যেরকম ভয়ঙ্কর, আমিও সেরকম ভয়ঙ্কর পণ্ডিত। তুমি কি আমার সাথে রসিকতা করছো? তোমাকে তো মোটেও ভয়ঙ্কর লাগে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করো। আমাকে তো নিয়ে এলে, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? এক্সকিউজ মি, হ্যাঁ? অভিক, আমি বলছিলাম কি আমার রিহার্সালটা একটু করে নি, মানে দেবজ্যোতিরা এসে গেছে। এই তো আমাদের সব। চলে 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 চলে। অদিদিয়া প্লিজ আমারটা একটু। ইটস ওকে, করে নাও। চলো। অনির্বাণ, চা বল। চলো চা হ্যাঁ, খাই। শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি, কিন্তু বারবার ডাকো কেন? আজ খুশিতে আমার মন ভরে আছে, আর সেই খুশি নিয়েই তোমার ঘরের ভেতর ঢুকতে চাই। না, আমার ঘরের মধ্যে না, বাইরে থেকেই বলো।
কুট ফুলের মালা গেথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমায় মানায় না, আমার মালা রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ায় যেমন ঝর্ণা ঝরে, তোমার গলায় মালা দুলবে। জাল খুলে দাও, ভেতরে যাব। না, আমার ঘরের মধ্যে না। যা বলার তাড়াতাড়ি বলো, সময় নেই। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। হাওয়ার নিশায় উঠল মেতে, দেখব ধরা ধানের খেতে। হাওয়ার নিশায় উঠল মেতে, দেখব ধরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। তুমি বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাটির বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। মাটির বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি কখনো ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? আলোতে বেরিয়ে এসো, মাটিতে পা দাও, আর পৃথিবী খুশি হয়ে উঠুক। দেখো, আলোর হাসি উঠল জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠল জেগে, ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আজ আমি যাই। আর হ্যাঁ, ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে ভারী সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন তার জবাব ছিনিয়ে নিতে যায়, তখন বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, তুমি যাও, চলে যাও, নইলে বিপদ ঘটবে। চলে যাও। যাচ্ছি, আর এটাও বলে যাচ্ছি, আজ আমার রঞ্জন আসবে আসবে আসবেই, তুমি কিছুতেই ঠেকাতে পারবে না। সত্যি কথা বলতে কি জানো সুমন, রাজনৈতিক আদর্শ ছাড়া একজন শিল্পী মানে হচ্ছে যে একজন মস্তিষ্কহীন মানুষ। দেখো, কবি শেষের কবিতায় অমিত্রের মুখ দিয়ে বলিয়েছেন যে আমাকে আমার থেকে ভালো কেউ চেনে না। তাই আমি ওনাকে এবং ওনার সৃষ্টিকে ভালো করে অনুভব করার চেষ্টা করেছি। আর আমার এই অনুভূতিটাকে আমি এই রক্তগরবী প্রোডাকশনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। রাজাদা, আমরা সবাই জানি রক্তকরবী রূপক।
ভুল জানো, 1932 সালের প্রবাসী সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন রক্তকরবী রূপক নয়। আচ্ছা, একজন মন্ত্রী হয়ে রক্তকরবী? দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব থেকে একজন জমিদার রক্তকরবী লেখেন, সেই দ্বন্দ্ব। কিন্তু রবীন্দ্র নাটক তো অনেকেই করেন, কারণ রবীন্দ্রনাথই বাঙালির সব থেকে বড় ইউএসপি। তাহলে আমি যদি বলি যে বাংলা মিডিয়াও ইচ্ছাকৃতভাবে রবীন্দ্রনাথকে নিয়ে গন্ডগোল বাঁধায়, কারণ তারা জানে যে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় ইউএসপি, তাহলে? আপনারা এতক্ষণ শুনছিলেন রাজ্যের সাংস্কৃতিক মন্ত্রী তথা নাট্যকার রাজা সেনগুপ্তের কথা। আজকের খবর, আমি শ্রীময়ী চ্যাটার্জি। আসছি। রাজাদা, অঞ্জলি জুয়েলার্সের গয়নাগুলো। ওরা পাঠিয়েছে, ওরা জিজ্ঞেস করছে যে যদি রক্তকরবীতে কাজে লাগানো যায়। রাজাদা, রঞ্জন। রঞ্জন তাহলে এলোই। বলেছিলাম না রঞ্জন আসবেই। তা রঞ্জন বাবু, কি করা হয়? তেমন কিছু না, কয়েকটা বাচ্চাকে পড়াই, তাদের সাথে গল্প করি, তাদের সান্নিধ্য উপভোগ করি। এনজিও? পরের ধনে সেবা করি না। তা রঞ্জন বাবু, আমাদের সঙ্গেও তো একটু সময় কাটাতে পারেন। কি করবো বলুন, আমি তো ক্ষমতার পক্ষে নই। সে তো আমিও নই রঞ্জন বাবু, কিন্তু ক্ষমতা যে আমাকে ছাড়তে চায় না। সে তার নিজের স্বার্থে। গাড়ি এসছে, মিটিং আছে। হ্যাঁ, চেঞ্জ করে আসছি, বলো। অদ্বিতীয়া, তাহলে তোমার সঙ্গে আমার আবার রিহার্সালে দেখা হচ্ছে। আর রঞ্জন, আশা করি আবার দেখা হবে, আসবেন। রঞ্জন, রায়াদা অব্দি পৌঁছে গেছে। দেখেছি আমি। করো প্লিজ, কিছু একটা করো। শোন, এই রঞ্জনের ব্যাপারটা আমি দেখছি, আর তুই এমন কিছু একটা কর যাতে অদিতি দল ছাড়তে বাধ্য হয়। আমি? হ্যাঁ, তুই। আর হ্যাঁ, ব্যাপারটা তৃতীয় যেন কেউ না জানে। তৃতীয় কেউ। কে বলুন তো আপনি? ঠিক আপনাকে বুঝে উঠতে পারছি না। আমাকে যা দেখছেন তার বাইরে আমি কিছুই নই। তাছাড়া আপনার এত জানবার দরকার কি? দরকার আছে ম্যাডাম, বোঝার দরকার আছে, নাহলে তো যে কেউ। নাট্য পরিজনে আপনি কেন এলেন সেটা রাজা সেনগুপ্তই ভালো বলতে পারবেন। তার তো মাথাটা গেছে। রঞ্জন কে হয় আপনার? আমার সব। তারপর রাজাদা, প্রফেসর। সম্পর্ক বোঝার মতো বয়স আপনার এখনো হয়নি। আমি জানি যে রঞ্জন আপনাকে এখানে কেন পাঠিয়েছে। আমাদের নাটকটা বাদ দিয়েও তার সাথে পার্টির যে গোপন তথ্যগুলো। নিজেদের স্বভাবগুলো অন্যের উপর চাপিয়ে দেবেন না প্লিজ। দেখুন অদিতিয়া দেবী, আপনার উপস্থিতি কিন্তু আমার কাছে সত্যি সত্যি খুব ভয়ঙ্কর ঠেকছে।
এই নাট্য পরিজনের কোনো ক্ষতি কিন্তু আমি হতে দেব না। আমরা সৃষ্টিতে বিশ্বাসী, ধ্বংসটা না হয় আপনাদের জন্যই থাক। আরে বসো। আমি থিয়েটার করি রাজনীতির একটা অংশ হিসেবে, থিয়েটারের জন্য রাজনীতি নয়, এটা বোধহয় সবার বোঝা উচিত। মানে আমি রক্তকরবী করতে পারবো না। কেন? সেটা সময়ই বলবে, অদ্বিতীয়া আপনি বুঝবেন। শোনো, এভাবে দল ছাড়াটা কি ঠিক হলো? আমার কাছে আমার প্রিন্সিপালটা যে কোনো দল বা নাটকের চেয়ে অনেক বড়। দেখো রঞ্জন, আমি গ্রুপ থিয়েটার করি রাজনীতির একটা অংশ হিসেবে, রাজনীতির জন্য থিয়েটার নয়। এটা অন্তত তুমি সবার থেকে ভালো বুঝবে। আমার মতাদর্শ কিন্তু শিল্পের পক্ষে। আমারও। আর তাই জন্যই রক্তকরবী না করার ডিসিশনটা আমি নিয়েছি। নামী পরিচালক, পাওয়ারফুল মন্ত্রী, এই সান্নিধ্য কতজন চাইলেই বা ছাড়তে পারে বলো? হ্যাঁ, কিন্তু এখন ওনার পক্ষে আবার নতুন নন্দিনী। রাজা সেনগুপ্তের অন্য কাউকে নন্দিনী করার অপশন রয়েছে। তোমারও কি সেই অপশন রয়েছে? জয়নিং কবে? কোথায়? কলেজে। 3 মানে পরশু। দেখো মাস্টার মশাই, নতুন চাকরি, নতুন কলেজ, নতুন স্টুডেন্ট, আর সম্পর্কটা কিন্তু একই। দাদা প্লিজ একটু ভেবে দেখুন। দলের এতদিনের একটা রেপুটেশন নাটকটা এইভাবে বন্ধ হয়ে গেলে। তোমাদের কাছে তো এখন শিল্পীর থেকে রাজনৈতিক পরিচয়টা বেশি গর্বের। রাজাদা, রাজনৈতিক পরিচয়টা কিন্তু রেসপন্সিবিলিটির। কেন? ক্ষমতা ছাড়া কি সামাজিক দায়বদ্ধতা লোপ পায়? দাদা, সবাই যখন বলছে তখন এই শুয়োরের বাচ্চা, আমার সামনে কথা বলিস, এত বড় স্পর্ধা তোকে কে দিল?
আর তোকে এখানে আসার অনুমতি কে দিয়েছে কৃষ্ণ? গুগল, বাইরে যাও। নাট্য পরিজন দলটা আমার নিজের, একান্তই নিজের। আর সেখানে সিদ্ধান্ত নেবার অধিকারটা শুধু আমারই আছে। তোমরা এখন শুধু রাজনীতিটাই করো, সেটাই তোমাদের মুখ্য লাভের পথ। গাধা একটা, এমন ভুলটা কেউ করে? এই রায়ার জন্য আমি কি না করেছি বলো। আজকে বলছে আমি কে, আমার স্পর্ধা কি, এইসব নিয়ে। আমি বলছি তো এই মুচিওয়ালা বস্তিটা, এটা আমি ছাড়া যে কেউ একজন জিতে দেখা। বলেছিলাম লুকিয়ে মারতে, হাত পা ভাঙতে, আর তুই তো প্রকাশ্যেই। সরকারই তো বললো আমাকে যে পটু পারে নিয়ে গিয়ে খেলাতে। শোন, সরকার হচ্ছে একটা সামান্য এসআই। এবার বল, আমরা পুলিশের কথায় চলবো না পুলিশ আমাদের কথায় চলবে? হ্যাঁ, ওটা একটা বড় ভুল হয়ে গেছে আমার। দাদা না, তোকে বলেছিলাম না দাদা নেন এসব। গোকুল, আমি রঞ্জন বলে এই ছেলেটাকে রামমোহন কলেজে প্রফেসর বানিয়ে পাঠাচ্ছি। আপনি ওরে পাগল, শত্রুকে যখন বন্ধুত্ব দিয়ে বধ করা যায় তখন প্রফেসরকে দেখেও শিখলি না? লোকজনদের পার্টির নয়, নিজের বানাতে শিখ।
4:30 বেজে গেল, এখনো এলো না। দাদা 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 এই দাদা সাইড 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 সাইড। পরে কথা বলছি, পরে কথা। দ্বন্দ্ব, দ্বন্দ্ব, সত্তার দ্বন্দ্ব। আসলে তুমি কি? মানে মানে আসলে তুমি শিল্পী না রাজনীতিবিদ? রাজাদা, আমার মধ্যে তো দুটো স্রোতই প্রবহমান। না, হয় তুমি শিল্পী না হয় রাজনীতিবিদ। ভাবো, ভাবা প্র্যাকটিস করো। জেনারেটার তেলটা শেষ হয়ে গেছে, 10 মিনিটে চালিয়ে দিচ্ছি। সুমন বাবু, খালি পেটে শিল্প ধর্ম কিছুই হয় না, এটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। সর্দারদা, রাজাদার রাগ বা যন্ত্রণার কারণ কিন্তু রক্তকরবী বন্ধ হয়ে যাওয়া। আসলে আগে তো উনি একজন শিল্পী। হ্যাঁ, আমরাও শিল্পী, আমাদেরও শিল্পী বোধ আছে, শিল্পবোধ। আসলে কি জানো সুমন, এই সৈনিকদের ব্যক্তিগত ঝামেলায় রাজা যদি নিজেকে... আমি কিন্তু শুনেছি বিষয়টা রাজনৈতিক। অ্যাকচুয়ালি সুমন বাবু, এই পৃথিবীতে অরাজনৈতিক কিছুই হয় না।
সমস্যাটা একটু ছোট করে নিলে না আপনার বুঝতে সুবিধে হবে। ধরে নিন না সমস্যাটা পারিবারিক। আচ্ছা আপনারা ঠিক কি চান বলুন তো? একসাথে মানে সরি একসাথে থাকাটা আর কি চাইছি। বুঝি বলছি, মানে আমাদের সাম্রাজ্যটা অটুট থাকুক। কিন্তু আপনাদের এই আমরাতে কি আমরাও পড়ি? আমরা তো চাইছি, বাকিটা ব্যক্তিগত। এক্স্যাক্টলি। খোলদার খোল লাগলো যে দোল, তালে ডালে বনো তালে লাগলো যে দোলনার খোলদার। এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল। কণ্ঠস্বর শুনলে মনে হয় বারবার প্রেম করি। আহা গো, কি চাই কষ্ট করে বলা হবে? আমার উইস্কির বোতলটা কোথায়? বলবো না। আরে অযথা লুকিয়ে রাখো কেন বলো তো? অযথা? শোনো, সকাল থেকে তোমার এই হুইস্কি খাওয়া আমার একদম ভালো লাগে না। আরে আজ দোল, উৎসব, হ্যাঁ স্টুডিও বন্ধ। উৎসব? হ্যাঁ, রোজ তোমার মদ খাওয়ার উৎসব, সেলিব্রেট করো। এই বসো 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 বসো, আজকে ছুটির দিন। ছুটির দিন? স্টুডিও বন্ধ? হ্যাঁ। তাহলে তুমি সারাদিন আমার সঙ্গে থাকবে? হ্যাঁ, না আসলে স্টুডিওতে সত্যনারায়ণ পুজো আছে, একবার একটু যেতেই হবে। স্টুডিওতে সত্যনারায়ণ পুজো? তোমাদের স্টুডিওতে কেউ ঠাকুর দেবতা মানে? হ্যাঁ মানে, মানে সবাই মানে। সি আফটার অল উই আর অল গড ফিয়ারিং পিপল তো। আর তুমি দেখোনি মন্দিরের পাশেই একটা ক্লাব আছে? আর সেই ক্লাবে রাত ভোর নাচ গান মদ খাওয়া। ওদের মদের ভাড়ার অস্ত্রশালা আর মন্দির গায়ে গায়ে। ওম নমঃ দেবাদিদেব মহাদেবায় নমঃ। ওম নমঃ দেবাদিদেব মহাদেবায় নমঃ। ওম নমঃ তুভ্যং তুভ্যং নমস্তে। নমোতি সুলহন্তায় দণ্ডপাশিনায় নমো তৈলস্বনাথ ভূতানাং পতয়ে নমঃ। ওম নমঃ বাণেশ্বরায় নরকারণবতারণ জ্ঞানপ্রদায় করুণসাগর দরিদ্রদুঃখহনয় নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে মনাং সাঙ্গতি পরমেশ্বরম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আরম্ভ করো, আসুন। আস্ত হয়ে থাকাটা তো পাঠার নিজের পক্ষেই সম্ভব, আর যারা তাকে খায় তার হাড় গোড় খুর ল্যাজ সব বাদ দিয়েই খায়। আর সে যখন হাড়ি কাঠের সামনে তীব্র আর্তনাদ করে তখন আমাদের মতন মহান মানব সম্প্রদায় সেটাকে বাহুল্য বলি, আপত্তি জানাই, প্রতিবাদ করি। সত্যি লাল, দুপাত্র পেটে পড়লে সব বাঙালি হয় দার্শনিক না হয় কবি।
কিন্তু বিপ্লব দা তো এখন এলো না। তাই তো ভাবছি, নিজেই বললো। আমার কি মনে হয় জানো? বলবো? ওকে অদ্বিতীয়ায় পেয়েছে, তাই জন্য না এখন গলা দিয়ে গানও বেরোচ্ছে। তাই? তাতে আশ্চর্যের কি আছে? তাতে আশ্চর্যের কিছু নেই, কিন্তু আমি যদি দেখি যে কোনোদিনও তোমার গলা দিয়ে গান বেরোচ্ছে, তাহলে কিন্তু তোমার ঘোর বিপদ। বিপ্লবদার বিপদ কিন্তু আজ ঘটেনি। লাগলো পালে নেশার হাওয়া, পাগল পরাণ চলে। ওই দেখো হাজির হলো বোধ। আসছি আসছি আসছি। কে নে তুই স্বপন তরীর নে, কে নে বিপ্লব দা, তুই স্বপন তোমার স্বপন্তরীর মেয়েটিকে আমি কিন্তু জানি। আরে এসো এসো এসো। আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক পিছে। ওয়েলকাম ওয়েলকাম, বসো বসো বসো। ঘুমটা খুলে দাও। কি করে তাকে চিনবে? আমার তরির মাঝখান থেকে তো তাকে দেখোইনি। তোরই একদিন তোমার ডোবাবে ওই অদ্বিতীয়া, তখন দেখবে। চন্দ্রা ঠিক কথাই বলেছিল। আরে বাবা, ভালোবাসায় যে ডোবেনি সে তো ভাসতেই জানে না, কি লাল? একদম একদম, চিয়ার্স টু দ্যাট। এই হচ্ছে বিপ্লব দা, বুঝেছো? একটা পেক না গ্লাস। না তুমি আর না। আরে একটা গ্লাস দাদার জন্য। আমার না না না, আমার জন্য না। আমি আপাতত মদ্যপান ছেড়ে দিয়েছি। হ্যাঁ? সে কি? দেখে শেখো, দাদাকে দেখে শেখো। না তুমিও আর খাবে না। আরে আরে দেখি? না তাহলে এখন কি শুধুই ভালোবাসা? এটা ভালো বলেছি। আবার কে এলো? কে এলো আবার এখন? আরে আয় আয় গোকুল, বস 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 ভাই। খাবি তো? না। থ্যাংক ইউ। তারপর দলে যাচ্ছ না কেন বিপ্লব বাবু? দেখো, নাটকটা ভালোবাসি সেটা মঞ্চে, এখন তো নাটকটাই বন্ধ। তুমি আর পাল্টাবে না। যে সাদা পাঞ্জাবির পেছনে রক্তের দাগ, সেরকম পাল্টে লাভ কি? আর দালালি করতে গেলে সরাসরি করাই ভালো। শিল্পীর মুখোশ পড়বো কেন, তাই না? আর জানো তো, দালালদের আবার আলাদা রকম চেহারা হয়, আলাদা রকমের পোশাক আশাক, সবকিছু। এই ওভাবে দেখো না, প্রেমে পড়ে যাবে। আমি তো তেমন প্রেমিকদের মধ্যে পড়ি না, যারা তোমার ওই অদ্বিতীয়ার সাথে। সব তো জানো। তবে বিপ্লব দা, একটা কথা কিন্তু সত্যি, তোমার অদ্বিতীয়ার মেলামেশা কিন্তু কেবলমাত্র পরিচালক মন্ত্রী শান্তিদের সঙ্গে, নিজের দিকে কিন্তু তার নজরই যায় না। কি তাই না? আসলে এখন যা হওয়ার তাই হচ্ছে। কবি পলিটিক্যাল কেপ্ট হয়ে যাচ্ছে, শিল্পী তুলি থেকে রক্ত ঝরছে, সো কল্ড আন্ডাররেটেড প্রতিশ্রুতিবান অ্যাক্টর ক্যারিয়ার হ্যান্ডেল করছে। না না, নরকের ভেতর কিন্তু সুন্দর আছে, কিন্তু সেটা বেচারি নরকবাসীরা বুঝতেই পারে না, এটাই তাদের শাস্তি। ঠিক আছে, আমরা না হয় নরকবাসী, তাই তোমার সুন্দরীর মাহাত্ম্য আমরা বুঝতে পারছি না, কিন্তু কৃষ্ণ না কি? আমি তো ভাই যদুবংশের সদস্য নই, কৃষ্ণের মায়া আমার পক্ষে বোঝা দুষ্কর। তবে যাই বলো বিপ্লব দা, ওই অদ্বিতীয় আর রঞ্জনকে দেখে নিজের দিকে তাকাতে কিরকম লজ্জা করছে। জয় বাংলা হয়েছে তোমার লাল। চোখে জলে ঝাপটা দাও ভালো করে, নইলে হয়তো সারা জীবন এরপর চোখ থেকে জল ঝরবে। ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে।
ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোণে কোণে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে রঙে রঙে রঙিল আকাশ গানে গানে নিখিল উদাস রঙে রঙে রঙিল আকাশ গানে গানে নিখিল উদাস যেন চলো চঞ্চল নব পল্লব দল যেন চলো চঞ্চল নব পল্লব দল মোর মনে মোর মনে মনে মোর মনে মোর মনে মনে আগুন লেগেছে বনে বনে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে হ্যালো হ্যালো আগুনের রঙ্গ গগনের করে তপ ভঙ্গ হ্যালো হ্যালো আগুনের রঙ্গ গগনের করে তপ ভঙ্গ হ্যাপি হোলি মাস্টারমশাই, এটা তো কলেজ, বৃন্দাবন বানানোর চেষ্টা কেন? বাঁশবাগান বানাতে চাই না বলে। বাঘ বাঘ ভাবছেন নিজেকে? ভালো, মনে রাখবেন এটা একটা চিড়িয়াখানা। হ্যাঁ জানি, চিড়িয়াখানা। তবে এটাও তো সত্যি, চিড়িয়াখানায় থাকলেও বাঘ বাঘই থাকে, সত্যিকারের বাঘ। সত্যি মিথ্যের বিচার তো আমরা করব, সে দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে, কি তাই তো? আর এসব স্টুডেন্টদের ওই চ্যাপলিন, ঘটক, নবান্ন, গণনাট্য এইসব বিতরণ করা বন্ধ করুন। কারণ Cause they are believing in bloody bullshit. একটা ভ্রান্ত দর্শন। শ্রমিকের গলায় মালিকের সুর। ভালো ভালো, কি হলো? ওরে ভাই আগুন লেগেছে বনে বনে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোণে কোণে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে। বাহ, দারুণ সাজানো হয়েছে তো। হ্যাঁ দাদা, আসুন আসুন। কত করে নিলে তোমরা? অনেকক্ষণ দাদা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ঠিকঠাক, গুড গুড গুড। আসুন বসুন। আসুন ম্যাডাম, নমস্কার। এই আমায় কিন্তু রং দাদা, এরকম খেলা হচ্ছে নাকি? এই আমি কিন্তু সাদা শাড়ি পরে এসেছি। একটুখানি হোলি তো এই অল্প অল্প হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই নাও। ঠিক আছে দাদা, বসুন বসুন। ব্যাস ব্যাস ব্যাস। হ্যাপি হোলি দাদা, হ্যাপি হোলি। থ্যাংক ইউ। গুড। বসুন দাদা। আমি বললাম সাদা শাড়িটা পরবো আর না। বস না, কি? আমরা একটু ঘুরে আসছি। এই একটু চাটা দিয়ে যাস। এই চাটা দে। আমার সাদা শাড়িতে যদি দাদা, দাগ আমরা লাগে না একটু রঙে, ভাই কিনে পয়সা দিয়ে দাও বেবি। না নতুন কিনে দেবে তুমি। এই আচ্ছা নতুন শাড়ি দিই একদম। এটা বাংলাদেশের ঢাকা। জানি না তুমি কিনে দেবে আমাকে। না লাগেনি লাগেনি। দাদা চা। থ্যাংক ইউ। এ কি, তুই এত ভরসা কেন? হ্যাঁ দাদা ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, একজন নাট্যকর্মী ফিল্ম মেকার কি করে একটা মেগা সিরিয়াল রিপি হয়? ইপি? সেটা আবার কোন প্রাণী? আসলে আমি যে প্রোডাকশন হাউসে দালালি করি, তারা আমাকে মাইনে দেবে বলে এই ডেজিগনেশনটা দিয়েছে। তাহলে
তাহলে তোমার কাজটা কি ছিল ওখানে? আমার আসল কাজ ছিল স্টুডিওর খবর নেতার কানে পৌঁছে দেওয়া। তুই তো জানতিস। আর এটাও জানতাম যে তোমার দ্বারা এই কাজটা সম্ভব নয়। সত্যি বিপ্লব দা, এত আরামের কাজটাও পারলে না। সেই জন্যই তো নেতার কাছে আমি ছেঁড়া কলা পাতা আর তোরা ভাঙা ভাঁড়। বিপ্লব দা, আমরা কিন্তু তোমাকে রেসপেক্ট করি, উই অল রেসপেক্ট ইউ, শ্রদ্ধা করি। আসলে প্রলেতারিয়াতের আদর যেখানে, বুর্জুয়াদের দৃষ্টি ঠিক সেখানেই পড়ে। রাইটলি সেড। আমি কিন্তু ধর্মের জন্যই রাজনীতি করি, আর রাজনীতিটাই হচ্ছে আমার ধর্ম। Again rightly said. কি বিপ্লব বাবু? এলাল, এই জানো তো, সোনা ব্যাংক কোলা ব্যাংকে যতই মকমক শব্দে ডাকুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু শব্দটা সাপের কানে গিয়ে পৌঁছয়। বিপ্লব, তোমায় এদের মাঝে দেখে কি মনে হচ্ছে জানো? সারস এসেছে বকের দলকে নাচ শেখাতে। কৃষ্ণ সর্দার মশাই, নাচাবার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতাম। আর এখানে নাচানোর ব্যবসা যে কতটা ভয়ঙ্কর তা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন তো হাঁটতে গেলে লোকের পা কাঁপছে। দাদা, বলছিলাম যে দেখুন না, আপনার ভাই না কেবল সময় পেলেই মদ খায়, একটু বারণ করুন না। সেই জন্যই তো স্বামীজির শরণাপন্ন হয়েছি তো। থাক মা থাক। এবার থেকে সন্ধেবেলা মঠে যেও, আত্মার শুদ্ধি ঘটবে। সেই এক নেশার বদলে অন্য নেশা। আহা, এরা তো সব কর্ম অবতার, বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই তো সংসারটা টিকে আছে। ভাবলেও শরীর ভালো লাগে। ও লাল, একটু দেখো, যে মুখে নাম কীর্তন করি সেই মুখে তো অন্ন জোগাও তোমরা। আশীর্বাদ করি মা, সর্বদা অবিচলিত থেকো, তাহলে ঠাকুরের দয়াও তোমার উপর অবিচলিত থাকবে। একবার কণ্ঠ খুলে বলো তো মা, বোম শঙ্কর, বোম শঙ্কর, বোম শঙ্কর। তোমাদের বোঝা হালকা হয়ে যাক। আশীর্বাদ দাও বাবা, আমার আত্মা শুদ্ধ হচ্ছে, আশীর্বাদ দাও। কৃষ্ণদা, যদি ডোনেশন লাগে তাহলে এমনি নাও, এসব ভণ্ডামি করার। কৃষ্ণ, বলছি মন্ত্র নেবার কান এদের এখনো তৈরি হয়নি, এদের একটু চোখে চোখে রাখো, মানে চোখের চাপে অহংকার দমন হয়, তারপর না হয় আমরা দেখে দেব। এখন আসি। প্রভু, বলছি আশীর্বাদ করুন ওদের যেন সুমতি হয়, অপরাধ নেবেন না প্রভু। ভয় পেও না মা লক্ষ্মী, ভয় পেও না, এরা সব একে একে ঠান্ডা হয়ে যাবে। অধৈর্য হয়েও না, ওটা আমরা একদম পছন্দ করি না। স্বামীজি একটু আগে আমাদের কি বললেন শুনলেন তো? আমাদের বললেন না যে কুর্ম অবতার। শাস্ত্র মতে আবার জানেন তো অবতারের বদল ঘটে। হ্যাঁ, কুর্মটা বদলে হয়েছে বরাহ, বর্মটা দন্ত, আর ধৈর্যটা বদলে গিয়ে গো। ঠিক আছে, ঠিক আছে। শোন না মা, আসছি।
দেখলাম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোনো দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো কেউ যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে। নন্দিনী, আমাকে তোমার ভয় করে না? না, এতটুকুও না। আমি তোমাকে জানতে চাই নন্দিনী। আমাকে জানবার কি আছে? আমি কি তোমার পুঁথি? পুঁথিতে যা আছে তা আমার জানা, কিন্তু আমি তোমাকে জানি না। আচ্ছা, তুমি আমাকে রঞ্জনের কথা বলো। তাকে তুমি কিরকম ভালোবাসো? জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে লাগে ঢেউয়ের নাচ। রঞ্জনের জন্য তুমি প্রাণ দিতে পারো? এক্ষুনি না, কখনো না। হ্যাঁ, এক্ষুনি পারি। হ্যাঁ, তারপর সে ছটফট করে বলে উঠল, যাও যাও, আমার ঘর থেকে যাও, কাজ নষ্ট করো না। মানেটাই তো বুঝলাম না। সব কথা স্পষ্ট মানেও জানতে চায়। যেটা বুঝতে পারে না সেটা ওর মনকে ব্যাকুল করে, আর তাতেও রেগে ওঠে। পাগল ভাই, ওর ওপর তোমার দয়া হয় না? যেদিন ওর উপর বিধাতা দয়া করবে সেদিনই ও মরবে। না না, তুমি জানো না ও বেঁচে থাকার জন্য কিরকম মরিয়া। নন্দিনী, ওর বেঁচে থাকা বলতে যে কি বোঝায় সেটা তুমি আজই জানতে পারবে। জানি না সহ্য করতে পারবে কিনা। অনন্তের দিকে তাকিয়ে কি ভাবছিলে? ভাবছি আমার সকালটাও তো ক্লান্ত, রাত্রিটা ঝেঁটিয়ে ফেলে উচ্ছিষ্ট। এভাবে আর কতদিন? ভাবলাম গঙ্গার ঘাটে বসে গান গাইবো, তোমার গান শুনবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার। মুশকিলটা হচ্ছে আমি তো গান বিনোদনের জন্য গাই না অদিতি, আমি তো গান গাই মুক্তির জন্য। মুক্তি? মুক্তি তো সকলেই চাইছি, যে যার নিজের মতো করে। সেটাই তো সমস্যা, যে যার মতো করে চাইছে, কিন্তু আমাদের তো সঙ্গবদ্ধ হতে হবে। বন্দি দশার কোনো রং হয় না, সব রঙই কালো। রঞ্জনের কি খবর? গতকাল ফোন করেছিল, বললো ছাত্ররা ওকে ভালোবাসছে। আর 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 বলল সেদিন বেশি দূর নেই যেদিন শিক্ষাতন্ত্র রাজতন্ত্রকে নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, আর গণতন্ত্র? গণতন্ত্র সে তো বিজ্ঞাপনের ভাষা। এই চা খাবে? খেলে মন্দ হয় না, কিন্তু তার আগে এগুলো একটু চলো। জলটা পাওয়া যাবে ওদিকটা না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। শোন, কলেজকে ইগনোর করলে চলবে না, বুঝতে পেরেছিস? কলেজের পলিটিক্সই ভবিষ্যতের নেতাদের জন্ম দেয়। না,
দাদা সে ঠিক আছে, কিন্তু আর কদিন আমি কলেজ দেবো বলো? হ্যাঁ, এবার একটু আমাকে দেখো। কাকে কখন বসাতে হয় আমি জানি। কি বিপ্লব বাবু, আবার আমাদের দেখা। এবার এনার সঙ্গে প্রণয় নাকি? তা এবার একটু বাস বিচার করুন। তোমাদের সঙ্গে তো প্রণয় ছিল, বেশ ভালোই শুরু হয়েছিল, তারপরে বাজ বিচার করতে গিয়ে গেল। তা আলোচনার বিষয় কি? কিভাবে তোমাদের সাম্রাজ্যের পতন ঘটানো যায়। দেখো সর্দার, একটা সত্যি কথা বলি, সরকারকে ভালো না বাসলেও কিন্তু দেশকে ভালোবাসা যায়। তা বেশ, কিন্তু এটাও মনে রেখো যে সাম্রাজ্য কিন্তু সর্বদাই রাজা সেনগুপ্ত চালান না, তিনি একজন প্রতিনিধি মাত্র। পার্টির এত মানুষ, তাদের দায় দায়িত্ব সবই আমাদের, এবং আমি তাদের দুধে ভাতে রাখবই। তুমিও খুব ভালো করে জানো সর্দার, আজ আমরা সব খাঁচার পাখি, রোজ ওই খাঁচার ভেতর জালগুলোকে ঠুকরোই, এবং সেটা কিন্তু ভালোবেসে নয়। এই তোমরা ভালো মানুষ হতে পারো না কেন বলো তো? কি করবো, আমরা যে চট করে পোষ মানি না। আমাদের একমাত্র নেশা হচ্ছে মুক্তি, স্বাধীনতা। মধ্যাহ্ন গগনের সূর্যের কখনো কেউ সঙ্গী হয় নাকি? রাজা, ও রাজা, তুমি কি শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো। একবার জানলার কাছে এসে দাঁড়াও। এসেছি। মাগো, তোমার হাতে ওটা কি? মরা ব্যাঙ। কি করবে তুমি ওকে নিয়ে? এই ব্যাঙ পাথরের আড়ালে ঢুকে 3000 বছর টিকে ছিল। টিকে থাকার রহস্যটা ওর কাছ থেকে শিখেছিলাম, কিন্তু কিভাবে বেঁচে থাকতে হয় ও জানে না। আজ আর ভালো লাগলো না, তাই ওকে নিরন্তর টিকে থাকার যন্ত্রণা থেকে মুক্তি দিলাম। আমারও চারিদিক দিয়ে ঘেরা তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে, আর রঞ্জনের সাথে দেখা হবে। আমিও তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই, জানতে চাই। যখন তুমি জানার কথা বলো তখন আমার ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটা মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তার উপর তোমার কোনো দরদ নেই। তাকে বিশ্বাস করতে ভয় হয়। যদি ঠকি
আচ্ছা, যদি রঞ্জনকে দোলে ধুলোয় মিশিয়ে দিই, যদি তাকে একটুও চেনা না যায়? আজ তোমার কি হয়েছে রাজা? মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? তুমি জানো না আমি কি ভয়ঙ্কর? এ তোমার কিরকম ভাব? লোকে তোমায় ভয় করে এটা দেখতে কি তুমি ভালোবাসো? আমার কি মনে হয় সত্যি বলবো? কিছু মনে করবে না বলো? বলো। ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, আর তাই তোমাকে ওরা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? তাকে বিশ্বাস করতেও সাহস হয় না যদি ঠকি। ভয়। এ তোমার কিরকম ভাব? লোকে তোমায় ভয় করে এটা দেখতে কি তুমি ভালোবাসো? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, আর তাই তোমাকে ওরা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? হার্ট অ্যাটাক রোগটা মানসিক, মনের চাপ কমান রাজাদা। মানুষের শরীর আকারে আয়তনে বড় হয়, শক্তিশালী মন আর কজনের হয়? আপনার মন যে কোমল হতেই হবে এমন মাথার দিব্যি আপনাকে কে দিয়েছে? রাজাদা, আপনার সুস্থ হয়ে ওঠাটা অন্যদের জন্য খুবই প্রয়োজন। ওষুধগুলো সময় মতো খাইও। আচ্ছা, আজ আমি আসি।
চলুন ডাক্তারবাবু। হয় আমি পাবো, নয়তো নষ্ট করব। যাকে পাই না তাকে দয়াও করতে পারি না। তাকে ভেঙে ফেলাও একরকম করে পাওয়াই। ঠিক বলেছ নন্দিনী, সংলাপটা আমার। কি মনে হচ্ছে? ক্রমশই উনি নিজের উপর আরো বিরক্ত হয়ে পড়ছেন। কেন? আমি তো আগেই বলেছিলাম রোগটা বাইরের নয়, মনের। প্রতিকার কি? একটা বড় ধাক্কা। মানে? ওনার মনে একটা বড় অস্থিরতার প্রয়োজন। বিরোধীদের বলুন না, আর না হলে নিজের দলেই বিদ্রোহী বানান। তার মানে এটা দাঁড়ায় ডাক্তার যে অন্য কারোর ক্ষতি করতে না পারলে উনি নিজেরই ক্ষতি করবেন। কৃষ্ণদা, এনারা জমিদার, বড় লোক, ততই বড় শিশু যখন একটা খেলায় বিরক্ত হয় তখন তাকে নতুন একটা জুগিয়ে দিতে না পারলে সে কিন্তু নিজেরটাই ভাঙে। প্রস্তুত থাকবেন। প্রস্তুতি তো নিচ্ছি ডাক্তার, কিন্তু কি জানো ডাক্তার, এত লড়াই করে একটা পুরনো শক্তিকে ছন্ন ছাড়া করলাম, যখন ভাবছি যতদিন মানুষ বাঁচবে ততদিনই আমরা। শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। আপনারা এখানে ওয়েট করুন, এখন কোনো কথা না। নো কমেন্টস প্লিজ।
দাদা। আরে কৃষ্ণ, এসো, বস। কেমন আছো? ভালো আছি দাদা। তা সংগঠন কেমন চলছে? এই চলছে দাদা। এই মাসেই হুগলি জেলা সম্মেলন আছে, আর ওখানে 3টে সমবায় ইলেকশনও আছে। বাহ, তাহলে এখন সমবায়গুলোতেও কনসেন্ট্রেট করতে হচ্ছে। আপনি তো বলেন ক্ষমতাকে ফাঁক দিও না, উবে যাবে। আমি এর সঙ্গে আরেকটা কথাও বলি, ক্ষমতাকে কখনো লোহার শেকলে বেঁধে রেখো না। একদিন দেখবে লোহার শেকলটা আর নেই, শুধু মোর্চেটা পড়ে আছে। চা খাবে? না মানে দাদা, ওই পার্টি অফিসে সবাই। ঠিক আছে, তুমি এসো। হ্যাঁ, আবার এসো। হ্যাঁ নিশ্চয়ই দাদা। তুমি এলে আমার ভালোই লাগবে। আচ্ছা। যে যুদ্ধ হচ্ছে রক্তপাত যুক্ত রাজনীতি, আর রাজনীতি হলো রক্তপাতহীন যুদ্ধ। সেই জায়গা থেকে যদি আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমাদের আজকে আর এত সমস্যা, এত কনফিউশনের কোনো প্রয়োজনই হতো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাস্টার, কলেজ নির্বাচন নিয়ে আর চিন্তিত কেন? ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে। ওটা আমাদের উপর ছেড়ে দিন। মিস্টার সুবোধ, আমাদের ভাগ্য আর আপনারা ঠিক করবেন না। কি দেখছিস? যা যা চল 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 যা যা। কৃষ্ণদা, রঞ্জনকে কিন্তু রামমোহন কলেজ থেকে সরাতে হবে। তোমরা কি ভেবেছিলে ওষুধি দাও প্রথা বন্ধ করতে গেছে? না দাদা, আসলে ভেবেছিলাম মালটা মানে ওই চাপে পড়ে বস মেনে যাবে। দেখুন হচ্ছে উল্টো। কি করবো? যাবো গিয়ে খেলাবো। চুপ করো, খালি খেলাবো। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, রামমোহন কলেজ কিন্তু আমাদের হাত ছাড়া হলে চলবে না। সেটা আমি জানি। বলছি যে এবার আমায় যেতে দাও, আমি দেখি ব্যাপারটা। না না, তুই নয়। আর আমি সুমনকে ডাকতে বলেছিলাম না? সুমনকে দিয়ে হবে না। মানে? ওর মনে হচ্ছে আমার অদ্ভুত কি বড় ভাবছি। বাবুর চৈতন্য হচ্ছে। শোন, আমি সুবোধকে বলে দিয়েছি কি করতে হবে। হ্যাঁ, আর একটা কথা, কি? তোরা একটা খবর উঠিয়ে দে যে অদ্বিতীয়ার জন্যই রাজা সেনগুপ্ত আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ঠিক আছে? আর একটা কথা রটিয়ে দিস যে রাজাদার রেফারেন্সেই রঞ্জনের চাকরি, তার বিনিময় অদ্বিতীয়া। বুঝতে পারছিস আমি কি বলছি? কিন্তু কৃষ্ণদা, রাজাদাই যদি... প্রফেসর, আমি আছি বলেই তো তোমাদের দেবতা আরামে আছে। হ্যাঁ, ওনার কলঙ্কের কথা বোঝাও, সবাইকে বোঝাও। আর শোনো, রাজাদার সাথে একটু দেখা করো। হ্যাঁ, সুবোধ।
প্রফেসর, হ্যাঁ, তুমি আমায় কোথায় আনলে? রাজার কাছে আমাকে? চলুন না, দেখুন তাকে। এই পৃথিবীতে জানবার যা আছে সমস্তটাই সে জানবার দ্বারা আত্মসাৎ করতে চায়। চলুন চলুন, আসুন আসুন। দাদা, দাদা, কেমন আছেন? আমি ভালো, তুমি? আমি ভালোই আছি। স্বামীজি এসেছেন। নমস্কার, বসুন। চা না কফি? না না, ঠিক আছে। প্রফেসর? না না, আমি একটু আগেই লাঞ্চ করেছি। সেই কি, এত দেরিতে? কলেজ লাইব্রেরিতে একটু আটকে ছিলাম। স্বামীজি পুরাণের উপর একটা লেখা তৈরি করছেন। আমি রেফারেন্স বইগুলো হাতের কাছে এগিয়ে দিচ্ছিলাম। বাহ, বেশ। তা স্বামীজি, সত্যিই কি পুরাণ আছে, না শুধু বর্তমানটাই বেড়ে বেড়ে চলেছে? পুরাণ যদি নাই থাকে তাহলে কিছু আছে কি করে? পিছন যদি নাই বা থাকে তাহলে সামনে কিছু কি থাকতে পারে? মহাকাল নবীনকে সম্মুখে এগিয়ে নিয়ে চলেছে। আমার মনে হয় মহাকাল পুরাতনকে পিছনে বয়ে নিয়ে যাচ্ছে। স্বামীজি, উপকারী কিন্তু আঁটি, নতুন প্রাণ দেয়, অথচ আমরা শ্বাসকেই ভালোবাসি, তাই না? হ্যাঁ, তা অবশ্যই ঠিক। দেখুন, শাস্ত্রে যা লেখা আছে পুরাণকে নিয়ে, বিভিন্ন পুরাণকে নিয়ে বিভিন্ন রকম গবেষণা করেছে, কিন্তু যারা শান্তিক মানুষ তারা অন্তর থেকে। আসলে বিষয়টা হচ্ছে, পুঁজিবাদী সভ্যতা মানুষকে একটা ছাঁচে ঢালা বস্তু হিসেবে দেখতে চায়। এবার তার বাইরে মানুষের যখন ভালোবাসা, অভিমান, প্রতিবাদ, বিভিন্ন মানসিক দাবি এবং আরো দাবি তৈরি হয় এবং সে সেটা সমাজের কাছে পেশ করে, তখন এই বুর্জোয়া শ্রেণী বা পুঁজিবাদী সমাজ তাকে অস্বাভাবিক বলে আখ্যা দেয়। সিম্পল। যা, তোরা ক্লাস কর, আমি এই পুঁজিবাদী সমাজের ছাঁচ মানে পরীক্ষার খাতা রেডি করি। ওকে স্যার।
কি হয়েছে? দিয়া, দিয়া কি হয়েছে? দিয়া বল আমাকে। দিয়া কি হয়েছে? দিয়া কি হয়েছে তোর? আরে বল আমাকে। চুপ করে থাকিস না, বল, বল। কি হয়েছে কি? দিয়া, কি হয়েছে কি? দিয়া। চলো 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 চলো, এই আপনারা সরুন, নেমে আসো। এই সরুন 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 সরুন, আপনারা সরুন সরুন। গতকাল সন্ধ্যায় রামমোহন কলেজের অধ্যাপক রঞ্জন মুখোপাধ্যায় খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চিত্র পরিচালক এবং নাট্য ব্যক্তিত্ব বিপ্লব গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এই খুনের নেপথ্যে কি সম্পর্কে টানাপোড়েন, ত্রিকোণ প্রেম, নাকি চতুর্থ কোনো ব্যক্তির প্রবেশ? দেখতে থাকুন আজকের খবর। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চাপ নেবেন না। আমরা সব সারিয়ে দিচ্ছি, আপনি কিছু চিন্তা করবেন না। কৃষ্ণদা প্লিজ আপনি কিছু বলুন। আইন আইনের পথে চলবে। নমস্কার। প্লিজ যান আপনারা। এতদিনও পোকার মতো মাটির নিচে গর্ত করে চলছিল, ওকে মরার পাখা মেলতে শিখিয়েছ তুমি। লাল, ভালোবাসো, সবাই বাসছে, তুমিও বাসো, কিন্তু এতটা ভালোবেসো না যে রাত চলে যাওয়ার পরেও অন্ধকারটা থেকে যায়। এই কাজটা কে করেছে আমি জানি। হ্যাঁ, লোকে বলা বলি করছে তো, কি ত্রিকোণ, চতুষ্কোণ, পঞ্চম। লোকেরা সেটাই বলে যেটা নেতারা তাদেরকে দিয়ে বলাতে চায়। পোস্টমর্টম রিপোর্টটা বেরোক, তারপরে ওরা সেটাই শুনবে যেটা আমরা তাদেরকে শোনাবো। রঞ্জনের রক্ত ব্যর্থ যাবে না। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আসল কথাটা কি জানো? ধর্ম হাজার হাজার বছরের, আর তার সাথে পাল্লা দিতে হচ্ছে একটা সদ্য জন্মানো সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংকে। আমি এইভাবেই সাম্যবাদকে দেখতে পাই। এর ভেতরে একটা সংকল্প আছে। কিন্তু ধর্মের মধ্যেও তো একটা সংকল্প রয়েছে। হ্যাঁ, অস্বীকার করি না, কিন্তু তার উপরে জমে রয়েছে হাজার হাজার বছরের ধুলো, আচারের ধুলো, সংস্কারের ধুলো, নিয়মের ধুলো। সবার উপরে রয়েছে পাওয়ার ক্রেভিং। আর একদল শুধু চীন আর রাশিয়ার দিকে তাকিয়ে রইল, নিজেদের দেশটাকে নিয়ে ভাবলই না। এখানে এত রকমের ভাষা, এত ধর্ম, এগুলোকে তো বুঝতে হবে। আসলে তো মানুষই তো মূল প্রাণ, মানুষই তো মানুষকে চালায়, আর সেই মানুষই তো পারে রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে, হিট হিট করে রাষ্ট্রকে নামিয়ে আনতে পারে জনতার মাঝখানে। সেসব তো ইতিহাসে ঘটেছে নয় কি? হ্যাঁ, সেও হয়তো এক ধরনের অ্যানার্কি, কিন্তু তাও তো হয়। আসলে আসলে মানবিকতাটাকে একটা রেশনাল চেহারা দিতে চেয়েছে সাম্যবাদীরা। ধর্মের সাথে তার লড়াই নেই, কিন্তু দুটোই ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে ক্ষমতার খেলায়। আর ধর্মের ক্ষেত্রে ব্যাপারটা ভয়াবহ, কারণ ধর্ম কখনো সিস্টেম হয়ে উঠতেই পারেনি, মানুষের বিবেকও নয়। আসলে মুশকিল কি জানো? ধর্ম হাজার বছরের পুরনো, হাজার হাজার বছরের পুরনো, তাই তাকে আঘাত করতে হাত কাঁপে। তাই লেনিনের সাথে ট্রটস্কি পড়তে হবে,
পড়তে হবে মিশেল ফুকোর সাথে আন্তোনিও গ্রামশিকেও। অহংটাকে বাদ দিতে শেখান এঁরাই। সেটা শিখে নাও, তাহলেই পাবে নতুন ভোরের সন্ধান, নতুন সূর্য।
তাকেও টেনে রাস্তায় নামাতে হয়, তার নিজের স্বার্থে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता আর ধর্মের কারবারিদের থেকে ধর্মটা কেড়ে নাও, দেখবে সে নিঃস্ব, কারণ ধর্ম তাকে চায় না। দাদা, পাগল হাওয়া তুমুল রাত নিশুর চক্ষুপুর গভীর বন ঝড় বাঁধা এখনো পথ কতটা দূর। কেউ ডাকে নইতে ওই হাটে ঈশানে বাস, কেউ ডাকে নইতে ওই হাটে ঈশানে বাস। কত দূরে রয়েছে দিন, কত দূরে আগে আওয়াজ, আগে আওয়াজ, আগে আওয়াজ, আগে আওয়াজ, আগে আওয়াজ রক্ত দ্রোণ কিংসুকের ফাল্গুনে। কি হবে গান, কি বাবা ধন ছিন্ন মেঘ হাক শুনে। আগে আওয়াজ রক্ত দ্রোণ কিংসুকের ফাল্গুনে। কি হবে গান, কি বাবা ধন ছিন্ন মেঘ